তোপের মুখে পড়েছেন সার্জিস আলম। এদিকে মেলায় ফুচকা খেয়ে শিশুসহ হাসপাতালে 213, 14 জনের অবস্থা আশঙ্কাজনক। জানাবো সার্জিস যারা ফেসবুক তর্ক, যা বলছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। এবং সর্বশেষ জানাবো ভারতের আগে উচিত মুসলিমদের সঙ্গে আচরণের প্রভাব স্বীকার করা, বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তোপের মুখে পড়েছেন সার্জিস আলম। পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তোপের মুখে পড়েছেন। বৃহস্পতিবার আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে বৈঠকটি করেন সার্জিস। এ নিয়ে পরে উপজেলা পরিষদ চত্বরে তিনি বিএনপি নেতা মতিউর রহমানের তোপের মুখে পড়েন। তারা বাকবিতণ্ডায় জড়ান। পরদিন তাদের বাকবিতণ্ডা 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে গিয়ে সার্জিস আলম বিভিন্ন দপ্তরের প্রধানদের ডাকেন এবং ইউএনওর সম্মেলন কক্ষে বৈঠক করেন। তবে বৈঠকে ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠকটি শেষে বের হওয়ার পরপরই সার্জিস তোপের মুখে পড়েন। আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমানের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ব্যাপারে আটোয়ারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, উপজেলা বিষয় পরিষদের কয়েকটি দপ্তরে গিয়ে জানতে পারি সরকারি কর্মকর্তাদের নিয়ে সার্জিস জরুরি বৈঠক করছেন। এরপর সার্জিস বের হয়ে এলে তাকে তিনি জিজ্ঞেস করেন, জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও এ ধরনের বৈঠক করার কোনো বৈধতা আছে কিনা জানতে চান। এ ব্যাপারে সার্জিস আলম বলেন, এটা কোনো সরকারি বৈঠক ছিল না, তবে কী ধরনের সমস্যা আছে উপজেলার বাসিন্দা হিসেবে তা জানতে আমি কথা বলেছি। সমস্যাগুলো সমাধানে আমার জায়গা থেকে কিছু করতে পারলে এলাকাবাসীর কল্যাণ হবে। এ বিষয়ে জানতে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। মেলায় ফুচকা খেয়ে শিশুসহ হাসপাতালে 213, 14 জনের অবস্থা আশঙ্কাজনক। যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে 213 জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ হওয়া রোগীরা অভয়নগর উপজেলা আশপাশ এলাকার বাসিন্দা। খবর ছড়িয়ে পড়লে ফুচকা দোকানের মালিক মনিরুজ্জামান দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত হাসপাতালে আসা ফুচকা খেয়ে আক্রান্ত 213 জন রোগীকে ভর্তি করা হয়। ভর্তি হওয়া রোগীদের মধ্যে 14 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার দুপুর পর্যন্ত 53 জনকে সেবাদান পূর্বক ছাড়পত্র দেওয়া হয়েছে। এক পরিবারের 3 জন অসুস্থ হয়ে পড়া পরিবারের সদস্য কাপাসাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান, ভৈরব সেতুর পূর্ব পারে দেয়াপাড়া এলাকায় ঈদের দিন বসেছিল ঈদ মেলা। সেই মেলায় গিয়ে ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি নামক ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে তার পরিবারের 3 জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের 8 জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের 5 জন, যথাক্রমে আসাদুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া খাতুন, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টি সহ কমপক্ষে 100 জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 213 জন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলিমুর রাজীব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং হয়ে 213 জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী ও পুরুষও রয়েছে। তিনি আরও জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা, জ্বর, পাতলা পায়খানা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইন সহ ওষুধপত্র দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসা সেবা প্রদান পূর্বক 53 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সার্জিস যারা ফেসবুক তর্ক, যা বলছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। এনসিপি, যার পুরো নাম ন্যাশনাল সিটিজেন পার্টি, এর নতুন করে খোলা কয়েক মাস বয়সী এক রাজনৈতিক দল। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন যারা, মূলত এমন ছাত্র নেতৃত্বের উদ্যোগে তৈরি হয়ে রাজনৈতিক দল এটি। সব রাজনৈতিক উদ্যোগ বা দলের যেমন কিছু বৈশিষ্ট্য থাকে, ওদেরও আছে, বিশেষ করে যা আগে অন্য রাজনৈতিক দলে দেখা যায়নি। এমন বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, থাকাটাই স্বাভাবিক। মানুষ এমনটি আশাও করে গড়ে 25 থেকে 30 বছরের আশপাশের তরুণ বা রাজনৈতিক কর্মীদের মধ্যে নতুন সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ অন্তত কিছু তারা দেখতে বলে। কিন্তু তাই বলে প্রকাশ্য বাকবিতণ্ডা। গত 30শে মার্চ দৈনিক যুগান্তরের সম্পাদকীয় কলামে নতুন রাজনৈতিক দল এনসিপির সমসাময়িক কার্যক্রম বর্ণনা দিয়ে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। গৌতম দাস লেখেন, এনসিপির এক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এর শীর্ষ নেতাদের প্রকাশ্যে বাকবিতণ্ডা, তাও একেবারে লিখে করা সেসব বিতণ্ডা। ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় যুগে তারা প্রকাশ্যে একে অন্যের অবস্থানকে বিরোধিতা
নাকচ করে এবং কখনো একে অন্যকে ভিন্ন ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন দিয়ে হাজির হচ্ছেন। যেমন সাম্প্রতিক এমন কয়েকটি ঘটনার একটা হলো সেনাপ্রধান নিয়ে হাসনাত আবদুল্লাহ রাতপুরের প্রকাশিত বক্তব্যকে বিরোধিতা বা ভিন্নভাবে ব্যাখ্যা করে দেওয়ার পরদিন সার্জিস আলমের দেওয়া আরেক বিবৃতি। তারা উভয়ই দলের মুখ্য সংগঠক বলে প্রকাশিত, যা বলে মনে হয় দলের প্রেসিডেন্ট সেক্রেটারি পরেই এতে দলীয় পক্ষের অবস্থান গুরুত্বপূর্ণ। ফলে তারা শীর্ষ নেতা, কিন্তু তারা একে অপরের অবস্থান বা বক্তব্যের বিরোধিতা করে স্ট্যাটাস দিচ্ছেন, যেটি শীর্ষ নেতার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় একেবারে। আর লেটেস্ট হলো সার্জিস যারা ফেসবুক তর্ক। সার্জিস সম্প্রতি এক স্ট্রিট শোতে এর উপর গাড়ি নিয়ে পঞ্চগড়ে নিজ ইলেকশনি শোডাউনে গিয়েছেন। এতে অনেকে অভিযোগ তুলেছেন এটি তো লীগ বা বিএনপির দলবাজি চাঁদাবাজির আরেকটি প্রদর্শন হলো। সেই একই বৃত্তে তাহলে লাভ কি? কিন্তু আমি এমন পাবলিক প্রতিক্রিয়ার কথা বলছি না, বলছি এর চেয়েও মারাত্মক কিছু নিয়ে। ডক্টর তাসলিম যারা এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব বলে পরিচিত এক রিপোর্টে করেছে শিরোনাম পঞ্চগড়ে সার্জিসের গাড়িবহর নিয়ে পরিষ্কার ব্যাখ্যা চাইলেন এনসিপি নেত্রী তাসলিম যারা, বলে রাখা ভালো আজকাল আরেক উল্টা ট্রেন্ড শুরু হয়েছে। ফেসবুক স্ট্যাটাস থেকে প্রিন্ট মিডিয়া না পড়ে নিউজ করছে। মজা না? সত্যি অনেক মজা। চারদিকে ফেসবুকে জয় জয়কার, রাজনৈতিক দল, মেইন স্ট্রিম মিডিয়া ইত্যাদি কিছুরই যেন আর দরকার নেই। ভূমিকা বদল হয়ে গেছে, তাই এসব সবকিছুর ফেসবুকে আর প্রকাশ্যে অনেক উন্নতি হয়েছে আমাদের। ভারতের আগে উচিত মুসলমানদের সঙ্গে আচরণের প্রভাব স্বীকার করা, বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে মন্তব্য করার আগে ভারত সরকারের এটা স্বীকার করা উচিত যে তাদের নিজ দেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হয় তার একটা প্রতিক্রিয়া অবশ্যই পড়ে। ভারতের পাক্ষিক ম্যাগাজিন ফ্রন্টলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি মঙ্গলবার ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নিরাপত্তা সুব্রহ্মণ্যমের নেওয়া ওই সাক্ষাৎকারে গত বছর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের পর সাম্প্রতিক পরিবারগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ভারতীয় পার্লামেন্টে জানিয়েছে 2024 সালে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর 2400টি এবং 2025 সালে 72টি মামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ফ্রন্টলাইন ম্যাগাজিনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, দেবপ্রিয় ভট্টাচার্য কি এই পরিসংখ্যানগুলোকে অতিরঞ্জিত বলে মনে করেন কিনা। এভাবে জবাবে সৃষ্টি এই অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ জানান, এই ধরনের ঘটনা হিসাব করার বিভিন্ন উপায় রয়েছে। তিনি মনে করেন সাবেক প্রধানমন্ত্রীর পলায়নের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। দেবপ্রিয় বলে, পুলিশ বাহিনী বিশৃঙ্খল ছিল, কিন্তু সময়ের জন্য নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর হাতে চলে যায়, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তিনি আরও বলেন, বাংলাদেশের অনেক ধর্মীয় সংখ্যালঘু ঐতিহাসিকভাবে তৎকালীন ক্ষমতাসীন দলকে সমর্থন করেছে। সুতরাং কিছু ক্ষেত্রে এটি আলাদা করা কঠিন যে কোনো হিন্দু ব্যক্তির উপর তাদের বিশ্বাসের কারণে আক্রমণ করা হয়েছিল নাকি তারা আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থন ছিল। ডক্টর দেবপ্রিয় বাংলাদেশ অর্থনীতির অবস্থা সম্পর্কিত শ্বেতপত্র প্রণয়নের কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ঘটনা বিবেচনা করার মতো ভিন্ন দিক রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যেমন হিন্দু এবং মুসলমান। তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যেমন হিন্দু এবং বৌদ্ধরা ভারতের সংখ্যাগরিষ্ঠদের অংশ, একইভাবে ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা যেমন মুসলমানরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। তাই যখন ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে মন্তব্য করে, তখন তাদের স্বীকার করতে হবে যে তাদের নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি তাদের আচরণের প্রতিক্রিয়া রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে তিনি কতটা নিরাপদ বোধ করেন জানতে চাইলে দেবপ্রিয় বলেন, আমি হয়তো এর সেরা উপহার নিই। আমি দুবার ভারতের শরণার্থী ছিলাম। প্রথমত 1960 সালের দশকে দাঙ্গায়, পর 1964 সাল 1967 সাল পর্যন্ত এবং আবার 1971 সালে যুদ্ধের সময়। কিন্তু আমার বাবা মা কখনো বাংলাদেশ ছেড়ে যাননি। আমি ফিরে এসেছি, আমার জন্মভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়ে তুলেছি। আমি আমার দেশের জন্য অবদান রাখার জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পথ ত্যাগ করেছি। তিনি আরও উল্লেখ করেন, তার পরিবারের বাংলাদেশের রাজনৈতিক ও বৈচারিক ঐতিহাসের সাথে গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমরা মা শেখ হাসিনা দলের সংসদ সদস্য ছিলেন এবং আমার বাবা শেখ মুজিবুর রহমান কর্তৃক নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি আরও উল্লেখ করেছেন, একটি গণতান্ত্রিক সমাজের মানুষ বিভিন্ন মতামত ধারণা করে এবং কেউ কেউ অজ্ঞাতবশত আদর্শ বা রাজনৈতিক লাভের কারণে কঠোর অবস্থাও গ্রহণ করে থাকে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের কিছু মানুষ ইতিহাস পুনর্লিখন করতে চায়, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের দৃষ্টিভঙ্গি দেশের জাতীয় নীতি নির্ধারণ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।